যেদিকে তাকাই শুধুই সবুজে মোড়া পাহাড় আর মেঘেদের অনবদ্য নৃত্য। পাহাড়ের গা বেয়ে চলা আঁকা বাঁকা রাস্তা, কলকল শব্দে বয়ে যাওয়া নদী, আর পাহাড়ের খাঁজে ছবির মতো সাজানো গ্রামের বাড়িঘর, এ যেন এক অন্য জগৎ। প্রতিটি বাঁকে রোমাঞ্চের ঢেউ এসে আছড়ে পড়ছে মনে, আর সেই রোমাঞ্চের টানেই আমাদের এই পাহাড়ে আসা। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাল 2025, 14ই মে, সেই মহেন্দ্রক্ষণ যখন আমরা সিল্ক রুটের পথে যাত্রা শুরু করেছিলাম। পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত আমাদের দার্জিলিং মেলের AC 3 টায়ারের রিজার্ভেশন আছে। দার্জিলিং মেল ছাড়বে 10টা 15 মিনিটে। নর্মালি 12 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে এবং সঠিক সময়তেই ছাড়ে। আগামীকাল আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবো 8টা 5 মিনিটে। আমাদের AC 3 টায়ারের ভাড়া পড়েছিল জনপ্রতি 945 টাকা। দার্জিলিং মেলের শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত অন্য অন্য ক্লাসের ভাড়া আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন পৌঁছেছিল একদম নির্দিষ্ট সময়ে, সকাল 8টা 5 মিনিটে। প্ল্যাটফর্ম থেকে নেমে ফুটওভার ব্রিজ পেরিয়ে আমাদের বুক করা গাড়ির কাছে পৌঁছতে বেশ কিছুটা হাঁটতে হলো, কারণ স্টেশন চত্বরে তখন কিছু কাজ চলছিল। অবশেষে দেখা মিলল আমাদের গাড়ির, একটি বলেরো, পাহাড়ের জন্য একদম উপযুক্ত একটি গাড়ি। নিউ জলপাইগুড়ি থেকে আমাদের প্রথম গন্তব্য ছিল কালিম্পং জেলায় পাহাড়ের কোলে এক শান্ত গ্রাম রামধুরা। পাহাড়ে ঘোরার জন্য এ ধরনের গাড়ির প্রতিদিনের ভাড়া সাধারণত 4000 টাকা। তবে ঠিক মতো দর কষাকষি করতে পারলে হয়তো কিছুটা কমেও পেতে পারেন। যদি আগে থেকে হোমস্টে বুক করা থাকে, অনেক সময় তারাই গাড়ির ব্যবস্থা করে দেন। আমাদের গাড়ির ড্রাইভারের নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। নিউ জলপাইগুড়ি থেকে রামধুরা যাওয়ার সবচেয়ে সোজা রাস্তা হলো NH 10 ধরে কালিম্পং হয়ে যাওয়া। ম্যাপ অনুযায়ী এই পথে প্রায় 86 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। তবে সেদিন আমাদের কপাল খারাপ ছিল। NH 10-এ কাজ চলার কারণে রাস্তা বন্ধ থাকায় আমাদের বিকল্প পথে যেতে হয়েছিল। তাই আমরা বাগরাকোট গরুবাথান হয়ে NH 717A ধরে প্রায় 142 কিলোমিটার পথ পাড়ি দিই, আর তাতে সময় লেগেছিল প্রায় 4.5 ঘন্টার মতো। ঘন্টা দেড়েক পথ চলার পর রাস্তার দুপাশে চোখে পড়ল সবুজ চা বাগান। বাগরাকোট চা বাগানের পাশেই আমরা ছোট্ট একটি টি ব্রেক নিয়েছিলাম। সেখানকার মনোরম চা বাগান আর পাশ দিয়ে ছুটে চলা এক্সপ্রেস ট্রেনের দৃশ্য আমাদের মনকে আনন্দে ভরিয়ে দিল। টি ব্রেকের পরে একটু এগিয়ে আবার একটি জায়গায় গাড়ি থামিয়ে ঢুকে পড়লাম চা বাগানের ভেতরে।
আর শুরু হয়ে গেল ছবি তোলার হিড়িক। একবার দেখুন কি অপূর্ব এই প্রকৃতি। আমরা যারা সমতলের শহর বা গ্রামে থাকি তাদের কাছে এই দৃশ্য সত্যি এক অনন্য অভিজ্ঞতা। বলুন তো কতটা ভালো লাগে, তাই না? অবশেষে আমরা পৌঁছে গেলাম রামধুরার চমৎকার এক হোমস্টেতে, চামলিং হোমস্টে। রাস্তার একেবারে ধারেই এই হোমস্টেটি আমাদের আগেই বুক করা ছিল। পাহাড় ঘেরা ছোট ছোট গ্রামে বিলাসবহুল হোটেলের আশা না করাই ভালো। এখানে হোমস্টেই হলো সবচেয়ে আদর্শ থাকার ব্যবস্থা। সিঁড়ি বেয়ে উঠে গেলাম দোতলায়, সেখানেই আমাদের থাকার ঘর। চলুন আপনাদের একবার ঘরের ভেতরটা ঘুরিয়ে দেখাই। দেখতেই পাচ্ছেন, সাধারণ হলেও ঘরটি যথেষ্ট পরিষ্কার ও ছিমছাম। প্রয়োজনীয় সব সুবিধাই এখানে রয়েছে। বাথরুমে রয়েছে গিজার, যা পাহাড়ের ঠান্ডায় অত্যন্ত জরুরি। দুই একদিনের জন্য থাকার পক্ষে এই ঘরটি বেশ আরামদায়ক। কি বলেন আপনারা? হোমস্টের প্রতিটি ফ্লোরে খোলা জায়গা ব্যালকনি হিসেবে সাজানো হয়েছে। ছাতা সহ চেয়ার টেবিল রাখা আছে, যেখানে বসে চা জলখাবার খাওয়া, গল্প গুজব করা কিংবা নিঃশব্দ প্রকৃতির মাঝে সময় কাটানো যায় নিরালায়। সামনেই বিস্তৃত পাহাড়ের অপূর্ব দৃশ্য। এখানে বসে দেখা যায় মেঘের আনাগোনা, সবুজ পাহাড়ের বুক চিরে চলা হাওয়া আর প্রকৃতির এক নিঃশব্দ গান। আর যদি আকাশ থাকে একেবারে পরিষ্কার, তাহলে এখান থেকেই দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার অনন্য রূপ, স্বপ্নের মতো এক মুহূর্ত। এখানে সময় যেন ধীরে চলে, মন চায় এই দৃশ্য, এই পরিবেশকে ধরে রাখতে আরো কিছুটা সময়। হঠাৎই বিশাল এক মেঘ এসে ঢেকে ফেলল পুরো হোমস্টেটা। ঘরের ভেতরেও ঢুকে পড়ছিল মেঘের দল। বাইরে দেখুন কেমন মেঘ করেছে। সেই মেঘগুলো
ঘরের ভেতরে কিভাবে ঢুকছে দেখুন। ভাবুন তো, কি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, তাই না? প্রকৃতি এখানে যেন নিজের সব মায়া নিয়ে হাজির। বিকেলে আমরা বেরিয়ে পড়লাম হোমস্টের সামনের রাস্তা ধরে হাঁটতে। শান্ত স্নিগ্ধ এই রামধুরা গ্রামটি শহরের কোলাহল থেকে ছুটি নিয়ে 2-1 দিন নিরিবিলিতে সময় কাটানোর জন্য একদম উপযুক্ত। হাঁটতে হাঁটতে রাস্তার পাশেই অনেকগুলো হোমস্টে দেখতে পেলাম। ভিডিওতে আপনারা যেমন দেখছেন ঠিক তেমনই এই হোমস্টেগুলোর নাম ও টেলিফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখানকার প্রতিটি হোমস্টেতে থাকা খাওয়ার খরচ জনপ্রতি প্রায় 1200 টাকার মতো। গাড়ি ভাড়ার মতো এখানেও দর কষাকষি করলে অবশ্যই কিছুটা কম হতে পারে। চামলিং হোমস্টে একটা সাজানো গোছানো সুন্দর আর মন কাড়া পরিবেশ। বাইরেটা রং বেরঙের ফুলের টবে ঘেরা, যেন অতিথিদের স্বাগত জানাচ্ছে। আর ভেতরে প্রতিটি ফ্লোরই সাজানো নানা রকম ফুল ও গাছপালার টবে, যেন পুরো হোমস্টেটা প্রকৃতির সঙ্গে মিশে আছে। আমি যে ফ্লোরে আছি তার ঠিক 2 তলা নিচেই কিচেন আর ডাইনিং হল। এখানকার রান্না সত্যি প্রশংসার যোগ্য। সাধারণ হলেও ঘরোয়া স্বাদের ছোঁয়ায় মন ভরে যায়। বিশেষ অর্ডার দিলে পছন্দ মতো খাবার বানিয়েও দেয়। তবে পাহাড়ি সব হোমস্টেগুলোর মতো এখানেও সাধারণত ডিম, মুরগি আর পাহাড়ি সবজির মিশেলে তৈরি সাদামাটা হলেও সুস্বাদু খাবার পরিবেশন করে। সকালে ব্রেকফাস্টে তরকারির সঙ্গে লুচি আর রুটি পাওয়া যায়, আর বিকেলের দিকে চাইলে চায়ের সঙ্গে গরম গরম পকোড়াও মেলে। ব্যালকনিতে দাঁড়িয়ে আমি অনুভব করছি রামধুরার রাতের নিস্তব্ধতা। চারপাশ একেবারে নিশ্চুপ, শুধু আমাদের হালকা কথাবার্তার শব্দ ছাড়া যেন কিছুই শোনা যাচ্ছে না। দূরের পাহাড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট গ্রামের আলোগুলো অন্ধকারে চিকচিক করে জ্বলছে, যেন তারা স্বপ্ন দেখাচ্ছে কোনো অলৌকিক জগতের। কি মায়াবী এই দৃশ্য, তাই না? এই নিস্তব্ধতা, এই নির্জনতা শহরের কোলাহলের মাঝে কখনোই অনুভব করা যায় না। পাহাড়ের বুকে এমন রাত যেন জীবনের স্মৃতির পাতায় চিরস্থায়ী হয়ে যায়। আজ 16ই মে। রামধুরার চামলিং হোমস্টেতে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিয়েছি শিলারিগাঁওয়ের দিকে। পথে দেখে নেব জলসা বাংলো, একটা ছোট্ট বুদ্ধিস্ট টেম্পল আর সাইলেন্ট ভ্যালি। জলসা বাংলো যেখানে আছে সেই জায়গাটার নাম আপার মুনসং।
এটা কালিম্পং জেলার মধ্যেই পড়ে। কালিম্পং শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের টানেই অনেক মানুষ এখানে আসেন। বাংলোর ভেতরে ঢুকতে 25 টাকার টিকিট লাগে। এই যে দেখছেন, এটাই সেই ঐতিহাসিক জলসা বাংলো, যেটা ব্রিটিশরা বানিয়েছিল। একসময় ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন বানানোর জন্য সিংকোনা গাছ লাগানো শুরু হয় এখানে। কালিম্পংয়ের মাটিতে এই গাছ ভালোই জন্মায়। 1901 সালে চাষ শুরু হয়, আর 1920 সালে সেই কাজ দেখভাল করার জন্যই এই বাংলোটা বানানো হয়েছিল। চলুন একবার পেছনের দিকটাও ঘুরে দেখি। আজও এখানে ম্যালেরিয়ার জীবনদায়ী ওষুধ সিংকোনা চাষ হয়। এই যে দেখুন, এটি একটি ছোট্ট সিংকোনা গাছ। আর ওই দূরে দেখতে পাচ্ছেন, ওগুলো সব বড় বড় সিংকোনা গাছ। পুরনো আর একটু অন্য ধরনের পাইন গাছ আর সুন্দর বাগান দিয়ে ঘেরা এই বাংলো। পুরনো আর একটু অন্য ধরনের পাইন গাছ এই জন্য বললাম, কারণ অন্যান্য জায়গায় পাইন গাছ সোজাসুজি ওপরের দিকে ওঠে, কিন্তু দেখুন এই পাইন গাছের কেমন সুন্দর ডালপালা রয়েছে, যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে। জলসা বাংলোর পাশেই দুটো ট্রি হাউস আছে। ওই যে দেখতে পাচ্ছেন একটা ট্রি হাউস, আর এই আরেকটা ট্রি হাউস। এই ট্রি হাউসগুলোর উপর থেকে তিস্তা নদী আর তার উপত্যকার এক অপরূপ দৃশ্য দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও সুন্দরভাবে দেখা যায়। চলুন এবার ওপর থেকে তিস্তা নদীটা দেখি। ওহ, কি সুন্দর দূর থেকে নদীটাকে দেখতে লাগছে, তাই না? একদম অপূর্ব অপূর্ব। এবার চলুন আর একটা টি হাউস থেকে তিস্তা কেমন দেখা যায় সেটা দেখতে উপরে উঠি। বাহ, এখান থেকেও দারুণ দেখাচ্ছে তিস্তা নদীটাকে। অপূর্ব অপূর্ব। বেশ কিছুটা সময় জলসা বাংলো ঘুরে এবার আমরা চলেছি একটা বৌদ্ধ মন্দির দেখতে। এই যে রাস্তার পাশে যেটা দেখছেন, এটাই সেই মন্দির।
এখানে লেখা আছে সেন্টার ফর প্রিজার্ভেশন অফ হিমালয়ান বুদ্ধিজম। চলুন একটু ভেতরে ঘুরে দেখা যাক। ঢুকেই সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে দেখছি। সামনে বুদ্ধদেবের সুন্দর মূর্তি। মোবাইলটা দাও। এই রঙিন পতাকাগুলো প্রায় সব বৌদ্ধ মন্দিরেই দেখা যায়। বাতাসে যখন দোলে দেখতে বেশ ভালো লাগে। মন্দিরের দেওয়ালে ধর্মীয় চিত্রকলাগুলো একবার দেখুন। এখানে কিছুক্ষণ শান্তভাবে সময় কাটিয়ে এবার আমরা রওনা হব সাইলেন্ট ভ্যালি দেখতে। এবারে আমরা নামছি একটা সরু কাদামাখা রাস্তা দিয়ে, একেবারে জঙ্গলের ভেতর দিয়ে। অনেকে একসঙ্গে আছি তাই কোনো অসুবিধা হচ্ছে না, না হলে একা একা নামতে গেলে একটু ভয়ই লাগতো। আমাদের আগেই সাবধান করে দেওয়া হয়েছে এখানে জোকের ভয় আছে। এখানে আসলে বিশেষ কিছু নেই, শুধু একটা ফাঁকা জায়গা যেখানে বড় বড় লম্বা গাছ নেই। ওই জায়গাটাকেই সাইলেন্ট ভ্যালি বলা হচ্ছে। তবে সত্যি জায়গাটা খুব চুপচাপ, একদম শান্ত, তাই না? সেই জন্যেই হয়তো জায়গাটার নাম সাইলেন্ট ভ্যালি হয়েছে। এখানে শব্দ ইকো হয়, তাই সবাই মিলে এখন চিৎকার করবে ইকোটা শোনার জন্য। এবার আমরা রওনা দেব শিলারিগাঁওয়ের হোমস্টের দিকে। আমাদের বুকিং আছে সুইট সানি হোমস্টেতে। পুরো সিল্ক রুট ভ্রমণের অভিজ্ঞতা, তথ্য আর চারপাশের সুন্দর দৃশ্য সব এক ভিডিওতে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তাই পুরো ভ্রমণটাকে আমি কয়েকটা পর্বে ভাগ করেছি। এটা তার প্রথম পর্ব, আর এই পর্ব এখানেই শেষ করব। প্রতিটি পর্বের ভিডিওতে অন্য পর্বগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।